সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ইউনিট 7 লেসন 2 ট্রাফিক ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের যান চলাচলের রাজধানী এই লেসনটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই লেসনটি একটি প্রতিবেদন যেটি তৈরি করেছিলেন মাইকেল হবস এবং যেটি প্রকাশিত হয়েছিল নিউ স্টেটসম্যান পত্রিকাতে 3 জুলাই 2014 সালে। অর্থাৎ আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলি থাকছে, শুরুতেই বলেছি আজকে আমরা ইউনিট 7 লেসন 2 এটি আমরা আলোচনা করব। এরপর রিডিং ফ্রম দ্য টেক্সট অর্থাৎ পাঠ্য যে বই রয়েছে ইংলিশ ফর টুডে ফর ক্লাস 11 অ্যান্ড 12 আমরা সরাসরি আজকে টেক্সটটি পড়ব এবং এর পাশাপাশি ডিসকাশন অফ দ্য টেক্সটের বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এবং পরিশেষে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। I am in a tiny steel case attached to a motorcycle stuttering through traffic in Dhaka, Bangladesh. In the last 10 minutes, we have moved forward maybe 3 feet, inch by inch, the driver wrenching the wheel left and right, wriggling deeper into the wedge between a delivery truck and a rickshaw in front of us. অর্থাৎ আমি আছি একটি ছোট স্টিলের খাঁচার মধ্যে, যেটি সংযুক্ত আছে একটি মোটরসাইকেলের সাথে, আর যা অতি কষ্টে বাংলাদেশের ঢাকায় থেমে থেমে চলছে। শেষ 10 মিনিটে আমরা ইঞ্চি ইঞ্চি করে সম্ভবত 3 ফুট সামনের দিকে এগিয়েছি। চালক গাড়ির চাকা ডানে বামে ঘুরিয়ে আমাদের সামনে থাকা একটি সরবরাহকারী ট্রাক ও একটি রিকশার মধ্যবর্তী ফাঁকা স্থানের আরেকটু ভেতরে জায়গা করে নিল। অর্থাৎ যিনি এই প্রতিবেদনটি তৈরি করেছেন তিনি এখানে স্পষ্টভাবেই তুলে ধরেছেন যে আমাদের ডেইলি লাইফ বা প্রাত্যহিক জীবনে আমরা ঢাকা শহরে চলতে ফিরতে গেলে যে ধরনের যানজটের সম্মুখীন হই সেটি তার এই আলোচনার মাধ্যমে এখানে স্পষ্টভাবেই ফুটে উঠেছে। Up ahead, the traffic is jammed so close together that pedestrians are climbing over pickup trucks and through empty rickshaws to cross the street. 2 rows to my left is an ambulance, blue light spinning uselessly. This is what the streets here look like from 7 o'clock in the morning until 10 o'clock at night. If you are rich, you experience it from the back seat of a car. If you are poor, you have in a rickshaw breathing in the exhaust. যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে সামনে যানজট এমনভাবে লেগে আছে যে পথচারীরা রাস্তা পারাপারের জন্য
পিকআপ ট্রাকের উপর দিয়ে বা খালি ট্রাকের মধ্য দিয়ে যাচ্ছে। আমার বাম পাশে 2 সারি পরে একটি অ্যাম্বুলেন্স বৃথাই নীল আলো ঘোরাচ্ছিল। এটাই হচ্ছে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এই রাস্তার চিত্র। আপনি ধনী হলে গাড়ির পেছনের আসনে বসে এই অভিজ্ঞতা লাভ করবেন, আর দরিদ্র হলে আপনি রিকশায় বসে থাকবেন আর কালো ধোঁয়ায় শ্বাস নেবেন। এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যানজটে আটকা পড়া মানুষ কিভাবে পিকআপ ভ্যানের উপর দিয়ে রাস্তা পার হয়, তার পাশাপাশি অ্যাম্বুলেন্সগুলোর কী অবস্থা, এবং যারা এই যানজটে বসে থাকেন তাদের কী অবস্থা, তারই একটা চিত্র এখানে আমরা দেখলাম। I'm sitting in the back of a CNG, a 3-wheeled motorcycle shaped like a slice of a pie and covered with scrap metal. I'm here working on a human rights project, but whenever I ask people in Dhaka what they think international organizations should really be working on, they tell me about the traffic. অর্থাৎ আমি ধাতুর জোড়াতালিতে ঢাকা একফালি পিঠার মতো 3 চাকাওয়ালা মোটর সাইকেল আকৃতির একটি সিএনজির পেছনে বসে আছি। এখানে আমি মানবাধিকার প্রকল্পে কাজ করার জন্য আছি। কিন্তু যখন আমি ঢাকার লোকজনকে জিজ্ঞেস করি আন্তর্জাতিক সংস্থাগুলোর কিসের উপর কাজ করা উচিত, তারা আমাকে বলে যান চলাচল সম্পর্কে। আমরা এখানে সিএনজি যে অটোরিকশাগুলি আছে তার একটি আকৃতি পেলাম। পাশাপাশি ঢাকার যারা সাধারণ লোকজন আছে তারা মনে করেন যে আন্তর্জাতিক সংস্থাগুলোর এখানে ঢাকার যে ট্রাফিক অর্থাৎ যানবাহন চলাচল নিয়ে কাজ করা উচিত। আমরা সেটা এখানে স্পষ্টভাবে বুঝতে পারলাম। Alleviating traffic congestion is one of the major development challenges of our time. Half the world's population already lives in cities, and the United Nations estimates that the proportion will rise to nearly 70% by 2050. Dhaka, the world's densest and fastest growing city, is a case study in how this problem got so bad and why it isn't so difficult to solve. অর্থাৎ আমাদের সময়ের উন্নয়ন চ্যালেঞ্জগুলির একটি হচ্ছে যানজট কমানো। ইতোমধ্যে বিশ্বের অর্ধেক জনসংখ্যা শহরে বসবাস করছে এবং জাতিসংঘের হিসেবে 2050 সালের মধ্যে তা বৃদ্ধি পেয়ে প্রায় 70% দাঁড়াবে। ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও সবচাইতে দ্রুত
বর্ধনশীল নগরী, যেখানে গবেষণা করে দেখা হচ্ছে এই সমস্যাটি কেন এত প্রকট আকার ধারণ করে এবং কেন এর সমাধান এত জটিল। এই আলোচনার মাধ্যমে আমরা এটা বুঝলাম আসলে যতই দিন যাচ্ছে ততই নগর বা শহরে জনসংখ্যার ঘনত্ব, লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর জাতিসংঘের হিসাব মতে সারা পৃথিবীর শহরে 50% থেকে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে সেটা দাঁড়াবে 70%। আর নানা ধরনের গবেষণা প্রতিষ্ঠান ঢাকা নগরীর মানে ঘনবসতি নিয়ে কাজ করছে। আর কেনই বা এটার সমাধান এত জটিল সেটাও তারা দেখছে। Dhaka's infrastructure does not match the scale of its population. Just 7% of the city is covered by roads, compared with around 25% of Paris and Vienna. Dhaka is also Dhaka also suffers from the absence of a planned road network. There are 650 major intersections but only 60 traffic lights, many of which don't work. That means the police force isn't enforcing driving or parking rules there in the intersections, directing traffic. অর্থাৎ ঢাকার অবকাঠামো এর জনসংখ্যার পরিমাণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। শহরটির মাত্র 7% স্থান জুড়ে রাস্তাঘাট আছে, যেখানে প্যারিস ও ভিয়েনায় প্রায় 25% রাস্তা রয়েছে। পরিকল্পনা মাফিক রাস্তার সংকটের কারণেও ঢাকা ভোগান্তির শিকার হয়। শহরে 650টি প্রধান মোড় আছে, কিন্তু মাত্র 60টি ট্রাফিক বাতি আছে, যার মধ্যে অনেকগুলোই আর কাজ করে না। তার মানে এই যে পুলিশ ড্রাইভিং অথবা পার্কিং নিয়মকানুন জোরদারভাবে প্রয়োগ করছে না। তারা চৌরাস্তাগুলোতে অবস্থান করে চলাচল নিয়ন্ত্রণের জন্য। The cost of Dhaka's traffic congestion is estimated at $3.8 billion a year, and that's just the delays and air pollution, not the less tangible losses in quality of life. Paradoxically, the poor infrastructure is one of the reasons why the city is growing so fast. Without roads or trains to whisk them to the suburbs, Dhaka residents have no choice but to crowd into the middle, set up slums between high rises and walk to work. অর্থাৎ
যানজটের কারণে প্রতি বছর ঢাকার আনুমানিক $3.8 বিলিয়ন ক্ষতি হয় এবং তা শুধু সময়ের অপচয় ও বায়ু দূষণের জন্যই, কম দৃশ্যমান জীবনযাপনের মানের ক্ষতির ক্ষেত্রে নয়। আপাতদৃষ্টিতে বিরোধী মনে হলেও শহরটির দ্রুত বর্ধনের অন্যতম কারণ দুর্বল অবকাঠামো। ঢাকার বাসিন্দাদের আশপাশের উপশহরগুলোতে পৌঁছে দেওয়ার মতো সড়ক পথ বা ট্রেন না থাকায় ঢাকার বাসিন্দাদের শহরের মধ্যে ভিড় করা, বহুতল ভবনের মাঝখানে বসতি স্থাপন করা আর হেঁটে কাজে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। Then there are the users of the roads. Besides pedestrians, the narrow lanes are shared by bicycles, rickshaws, scooters, motorcycles, CNGs, buses and cars. All these modes take up a different amount of space and have different top speeds. Most people you take up a different amount of space and have different top speeds. Most people you talk to in Bangladesh blame the traffic jams on the rickshaws. There are too many of them, they say, and they drive so slowly that they trap the cars, buses and CNGs behind them. The government is under pressure to designate some lanes as car only to build a wider roads and overpasses to take the slow traffic out from in front of the fast. অর্থাৎ তারপর আছে রাস্তা ব্যবহারকারী পথচারীরা ছাড়াও সরু পথগুলো ব্যবহার করে বাইসাইকেল, রিক্সা, স্কুটার, মোটরসাইকেল, সিএনজি, বাস ও গাড়ি। এই সকল মাধ্যমগুলো বিভিন্ন আয়তনের স্থান দখল করে এবং এদের সর্বোচ্চ গতিসীমা ভিন্ন। তুমি বাংলাদেশের যাদের সাথে কথা বলো তাদের অধিকাংশ মানুষই ট্রাফিক জ্যামের জন্য রিকশাকে দায়ী করে। তারা বলে তাদের সংখ্যাটা অতি বেশি এবং তারা এত ধীর গতিতে চলে যে তারা গাড়ি, বাস এবং সিএনজিকে আটকে দেয়। নির্দিষ্ট কিছু লেন অর্থাৎ সড়ক শুধু গাড়ি ব্যবহারের জন্য নির্ধারণ, প্রশস্ততর রাস্তা ও উড়াল সড়ক নির্মাণ, ধীরগতির যানবাহনগুলোকে দ্রুতগতির যানবাহনগুলোর সামনে থেকে সরিয়ে ফেলার জন্য সরকার প্রবল চাপে আছে। And this brings us to the third reason why the traffic problem is so difficult to solve. All of these fixes sound easy and obvious, but they come at a cost. 1.5 million people drive rickshaws for a living, plus another few 100,000 own and repair them. Government efforts to get people out of rickshaws and
and into buses and trains are going to attract huge opposition. অর্থাৎ এসব কিছু আমাদের তৃতীয় একটি কারণের দিকে নিয়ে যায় যে কেন যানজট সমস্যার সমাধান করা এত কঠিন। এসব কিছু শুনতে সহজ ও অবশ্যম্ভাবী মনে হলেও তাদের পেছনে কিছু কারণ রয়েছে। 1.5 মিলিয়ন মানুষ জীবিকার জন্য রিক্সা চালায় এবং কয়েক শত হাজার মানুষ রয়েছে যারা তাদের মালিক এবং যারা সেগুলো মেরামত করে। এসব মানুষদের রিক্সা থেকে সরিয়ে বাস ও ট্রেনে নিয়োগ দিতে সরকারের চেষ্টা বিপুল বিরোধিতার সম্মুখীন হবে। Even increasing bus capacity is more complicated than it sounds. A 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka. Since the bus companies compete with one another, the drivers have every incentive to drive aggressively and take more passengers than the buses can hold. What's more, the public transport isn't all that public. Many of the bus companies are owned or linked to political parties or powerful trade unions. Government efforts to unify or regularize the system would amount to a hostile takeover of all of these small companies. অর্থাৎ এমনকি বাসের ধারণ ক্ষমতা বাড়ানো অনেক জটিল কাজ। 2009 সালে বিশ্ব ব্যাংকের বিশ্লেষণে পাওয়া গেছে ঢাকায় বাসের 60টি আলাদা কোম্পানি রয়েছে। যেহেতু বাস কোম্পানিগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে, চালকরা আগ্রাসী মনোভাব নিয়ে গাড়ি চালানোর উৎসাহ পায় এবং গাড়ি ধারণ ক্ষমতার চেয়ে অধিক যাত্রী বহন করে। অধিকন্তু সরকারি পরিবহনগুলোও সম্পূর্ণ সরকারি নয়। অধিকাংশ বাস কোম্পানি কোনো রাজনৈতিক দল বা ক্ষমতাধর ব্যবসায়ী ইউনিয়নের মালিকানাধীন বা এদের সাথে সম্পৃক্ত। এ পদ্ধতিকে একীভূত ও নিয়মিত করার সরকারের যে প্রচেষ্টা তা ছোট সব কোম্পানিগুলোকে জোর করে দখল করার প্রবণতা বাড়াবে। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে 2009 সালের বিশ্ব ব্যাংকের জরিপ থেকে 60টি বাস ভিন্ন ভিন্ন বাস কোম্পানির একটি জরিপ হয়েছিল এবং সেখান থেকে দেখা গেছে যে চালকরা কেন আগ্রাসীভাবে বাস চালায় এবং একে অপরের সাথে প্রতিযোগিতা করে। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে এই জরিপ থেকে দেখা গেছে যে অধিকাংশ বাস কোম্পানির মালিক হলো কোনো রাজনৈতিক দল বা দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ অথবা শক্তিশালী ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত। বিষয়টিকে সংঘবদ্ধ করা বা নিয়মের মধ্যে নিয়ে আসার সরকারি প্রচেষ্টা এমন একটি নিয়ন্ত্রণ হবে যা ছোট ছোট কোম্পানিগুলির রসানলে পড়বে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম।
The obvious solution is to separate the rickshaws from the cars, from CNGs, give each of them lanes and lights according to their top speed, and crucially make car drivers pay the cost of taking up more space on the roads. But that, politically speaking, is unrealistic. Car owners are a small part of the population, but they are the most influential. Every year, Dhaka adds an extra 37,000 cars to its already overcrowded roads. অর্থাৎ গাড়ি ও সিএনজি থেকে রিকশাকে আলাদা করার সহজ উপায় হচ্ছে প্রত্যেককে আলাদা রাস্তা করে দেয়া এবং তাদের সর্বোচ্চ গতি অনুযায়ী বাতি নির্ধারণ করে দেয়া, এবং বিশেষ করে রাস্তায় চালকরা প্রয়োজনের তুলনায় বেশি জায়গা নেয়ার কারণে জরিমানার ব্যবস্থা করা। কিন্তু রাজনৈতিকভাবে বললে তা অবাস্তব। গাড়ির মালিকরা হচ্ছে জনগণের একটি ক্ষুদ্র অংশ, কিন্তু তারাই সর্বাধিক প্রভাবশালী। প্রতি বছর ঢাকায় এই রাস্তায় চলাচল করা মাত্রাতিরিক্ত যানবাহনের সাথে আরও 37,000 গাড়ি যোগ হচ্ছে। আমরা এই আলোচনা থেকে একটি সলিউশন বা একটা সমাধান দেখলাম, সেটা হচ্ছে গিয়ে গাড়ি ও সিএনজি থেকে রিকশাকে আলাদা করার একটা কথা এখানে বলা হয়েছে, আর প্রয়োজনের তুলনায় চালকরা বেশি পরিমাণ জায়গা নিলে তাদেরকে জরিমানারও ব্যবস্থা করা হয়েছে। আর প্রত্যেক বছর যে অতিরিক্ত 37,000 গাড়ি যুক্ত হচ্ছে, আমরা সেই তথ্যটা এখান থেকে পেলাম। Think about all this from a Bangladeshi politician's point of view. Any attempt to solve the traffic mess means annoying the poor, the middle class, and the rich all at once. অর্থাৎ একজন বাংলাদেশি রাজনীতিবিদের দৃষ্টিকোণ থেকে এই দিকগুলি সম্পর্কে চিন্তা করো। ট্রাফিক সমস্যা সমাধানে যে কোনো প্রচেষ্টা গ্রহণ মানেই ধনী, গরিব, মধ্যবিত্ত শ্রেণী সবাইকে একসঙ্গে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলা। Thanks to the donors in 2012, the government announced a $2.75 billion plan to build a metro rail system and a $45 million bus rapid transit line from the airport. For residents of Dhaka, it will come as a relief. দাতা গোষ্ঠীদেরকে ধন্যবাদ। 2012 সালে সরকার 2.75 বিলিয়ন অর্থাৎ $275 কোটি মূল্যের মেট্রো রেল ব্যবস্থা এবং বিমানবন্দর থেকে 45 মিলিয়ন অর্থাৎ $450 কোটি মূল্যের দ্রুতগামী বাস লাইন চালু করার ঘোষণা দিয়েছে। ঢাকার বাসিন্দাদের জন্য
এটি স্বস্তি নিয়ে আসবে। Whenever I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, they always gave two answers. Without traffic, maybe 15 minutes, but with traffic, who knows? অর্থাৎ যখনই আমি আমার বাংলাদেশি সহকর্মীদের জিজ্ঞেস করি কোনো স্থানে যেতে কতক্ষণ সময় লাগবে, তারা সব সময় দুটো উত্তর দেয়। যানজট ছাড়া সম্ভবত 15 মিনিট, কিন্তু যানজট থাকলে কে জানে। আমরা মাইকেল হোপসের এই প্রতিবেদন থেকে আমরা আমাদের দেশের যানজটের যে সমস্যা, তীব্র সমস্যা, সেটা সম্বন্ধে বেশ কিছু সলিউশনও আমরা পেয়েছি এবং এই বিষয়ে আমরা বেশ অনেকগুলি তথ্য জানতে পেরেছি। তো আমাদের আজকের আলোচনা আমি এখানেই সমাপ্তি টানছি। তোমরা ভালো থাকবে।